আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী 13 আগস্ট থেকে 26 আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইন এবং মাকাইতে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল এবং অস্ট্রেলিয়া জাতীয় দল। তার আগে বাংলাদেশ দল নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য গত 6 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া নামক একটা দলের সাথে 3 দিনের একটা প্রস্তুতি ম্যাচ শুরু করেছিল, যেটার কে নিয়ে আমি গত 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম এবং সেই ম্যাচের রেজাল্ট চলে এসেছে। বাংলাদেশ দল ক্রিকেট অস্ট্রেলিয়া দলের সাথে ইনিংস ব্যবধানে এবং 38 রানে হেরেছে। এবং এই পারফরমেন্সের পর এখন মনে হচ্ছে বাংলাদেশ দলের এখন আর ওই অস্ট্রেলিয়ার মূল দলের সাথে টেস্ট সিরিজ খেলার দরকার নেই। তারা আহ, এখনই ব্যাক প্যাক করে দেশে চলে আসতে পারে, কারণ যেই পারফরমেন্স তারা করেছে এবং দ্বিতীয় ইনিংসে যে ব্যাটিং ডিসপ্লে বাংলাদেশ দেখিয়েছে, তারপরে আর বাংলাদেশের অস্ট্রেলিয়ার মতো মূল জাতীয় দলের সাথে খেলার কোনো মানেই হয় না। গত পরশুদিন একটা ভিডিও করেছিলাম, সেখানে জানিয়েছিলাম যে বাংলাদেশ দল 75 ওভার 5 বলে 10 উইকেট হারিয়ে মানে অল আউট হয়ে মাত্র 263 রান জড়ো করেছিল। মিরাজ শুধুমাত্র মানিজ্যটা বাঁচিয়েছে বাংলাদেশ দলের, 109 রান করে অপরাজিত ছিল। সেখানের মধ্যে মিরাজ ছাড়া উল্লেখযোগ্য ইনিংসের মধ্যে সাদমানের 31 এবং শান্ত 37 রানই ছিল। এর বাইরে আর বলার মতো কিছুই ছিল না। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং এ কি করেছে বাংলাদেশের অনেকেই জানেন। তার আগে বাংলাদেশ দল যে বোলিং করেছে, অর্থাৎ ফার্স্ট ইনিংসে যখন ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যাটিং করেছে, অর্থাৎ অস্ট্রেলিয়ার বি বা সি টিম, তারা কিন্তু 87 ওভার 2 বলে 355 রান করেছে। ভালো রান করেছে তারা বাংলাদেশের মতো জাতীয় দলের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওই দলটি। এর মধ্যে বাংলাদেশের বোলারদের মধ্যে উল্লেখযোগ্য বোলিং করেছে সবচেয়ে ভালো হাসান মাহমুদ, 19 ওভার 42 রানে 4টা উইকেট শিকার করেছে, খুব ভালো করেছে। এর বাইরে খুব একটা ভালো সবাই করতে পারেনি। তাসকিন যদিও 15 ওভার 56 রানে 2টা উইকেট শিকার করেছে। মিরাজ 20 ওভার 77 রানে 2টা উইকেট শিকার করেছে। কিন্তু বাকি যে বোলাররা রয়েছে, যাদের উপর মূলত আমাদের এই টেস্ট টিমের মূল ফোকাসটা যাদের উপর, তারাই ছন্নছাড়া বোলিং করেছে। আমরা অনেকেই জানি নাহিদ রানা, শরীফুল ইসলামের মতো ক্রিকেটাররা কিন্তু ইনজুরির কারণে খেলতে পারছে না। এখন তাদেরকে যারা রিপ্লেস করবে, তাদের পারফরমেন্সই খুবই জঘন্য অবস্থা এখন। আহ, এবাদত এবং খালেদের মধ্যে একজন 12 ওভার 2 বলে 51 রান দিয়ে 1টা উইকেট শিকার করেছে, আরেকজন 13 ওভারে 66 রান খরচ করে মাত্র 1টা উইকেট শিকার করেছে। এমনকি গত প্রথম ইনিংসে ব্যাট করার সময় তাইজুল ইসলাম ইনজুরিতে পড়েছিল ব্যাট করতে গিয়ে। তারপর তার পরিবর্তে মুশফিক হাসানকে খেলানো হয়। মুশফিক হাসান 4 ওভারে 38 রান দিয়েছে একটা টেস্ট ম্যাচে। এই হচ্ছে আমাদের বোলারদের অবস্থান। সেটাও সমস্যা হওয়ার কথা না। 355 রান টেস্টে খুব বেশি একটা রান না, যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া একটা ছোট দল, মানে এটা অস্ট্রেলিয়ার মূল দল না। বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে নিজেদের ব্যাটিং এ যে খেলা দেখিয়েছে, মাত্র 54 রান করে তারা অল আউট হয়ে গেছে। 22 ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি। 3 দিনের যে প্রস্তুতি ম্যাচ, যেটা অনেকের কাছে লাগতে পারে যে 5 দিনের টেস্টের আগে 3 দিনের প্রস্তুতি ম্যাচটা অনেক সময় কম, যদিও আমি বলি যে 3 দিনের প্রস্তুতি ম্যাচ ঠিকই আছে, কারণ অনেক সময় দেখা যায় 2 দিনের প্রস্তুতি ম্যাচও খেলে অনেকে। এই 3 দিনের প্রস্তুতি ম্যাচও বাংলাদেশ পুরোটা ব্যাটিং করতে পারেনি। সোয়া 2 দিনের মাথায় বাংলাদেশের টেস্ট শেষ হয়ে গেছে, বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে। কারণ প্রথম ইনিংসে বাংলাদেশ যেটা 263 করেছিল, সেটাকে টপকে 355 করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ ছিল 92 রানে পিছিয়ে। তো বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে কাজটা ছিল যে বাংলাদেশ আগে 92 রানকে ওভারকাম করে তারপর বাংলাদেশ টার্গেটের জন্য খেলবে। ওই জায়গাতে বাংলাদেশ 92 রান তো টাচ করতেই পারেনি। বাংলাদেশ 54 রানে অল আউট হয়ে গেছে। ওপেনার ব্যাটসম্যান তানজিদ তামিমের 22 রান বাদ দিলে বাংলাদেশের পুরো ব্যাটিং অর্ডারে কেউ আর ডাবল ডিজিট স্পর্শ করতে পারেনি। বেশিরভাগ ব্যাটসম্যানরাই 6, 3, 2, 5, 4 এরকম রান করে করে আউট হয়ে গেছে। এখন এই ধরনের পারফরমেন্সের পর অস্ট্রেলিয়ার মূল টিমের এগেনস্টে কিরকম ব্যাটিং করতে পারে বাংলাদেশ, সেটা কিন্তু এখনই ভাববার বিষয়, বা সেটা এখনই ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। প্রথম ইনিংসে 263 রানে আমরা অল আউট হলাম, সেটাকে নিয়ে সমালোচনা আমি একটা ভিডিও করেছিলাম, রোস্টিং ভিডিও। আর তারপর দ্বিতীয় ইনিংসে সেই জায়গা থেকে খুব ভালো করার যে কথা ছিল সেটা তো পারিনি। আগের ইনিংসে রানটা স্পর্শ করতে পারিনি, উল্টো 100 রানও আমরা করতে পারিনি। 54 রানে আমরা অল আউট হয়ে গেছি। এই যে আমাদের ব্যাটিং এর অধপতন, তাদের দলের একজন বোলার থমসন একাই নিয়েছে 8 উইকেট। এই ধরনের বাজে ব্যাটিং এর পর অস্ট্রেলিয়ার যে মূল বোলিং সেট আপ, যেখানে জশ হেজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ন্যাথান লায়নের মতো বোলাররা রয়েছে, তাদের এগেইনস্টে বাংলাদেশ দল কিরকম পারফরমেন্স করবে সেটা কিন্তু এখন ভাবতে কিন্তু ভয় লাগছে। অস্ট্রেলিয়া নির্বাচকরা যেন এখন চিন্তা করছে কোন কারণে আমরা আমাদের মূল টিম দিলাম বাংলাদেশের সাথে, হয়তোবা বাংলাদেশ ভালো খেলবে সেটা ভেবে তারা একদমই রিস্ক নিতে চায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যেই খেলা দেখিয়েছে, এখন যদি ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে মূল সিরিজের আহ, খেলা নামানো হয়, বাংলাদেশ তখনও হারবে। যেখানে 54 রান অল আউট হয়ে গেছে, এখন আপনি এক্সকিউজ হিসেবে নিতে পারেন যে লিটন দাস 2 ইনিংসের কোনো ইনিংস ব্যাটিং করেনি। কিন্তু কথা হচ্ছে এক লিটন দাসের উপর তো আর সম্পূর্ণ দল নির্ভর করে না। লিটন দাস এমনও সিরিজ যায় যে অনেক সময় সে ভালো করতে পারে না 2 ইনিংস। সেই হিসাবে লিটন দাসকে
একাদশে না দেখে বাংলাদেশ খারাপ করেছে, বিষয়টা এরকমই না। বাংলাদেশ দল খুব জঘন্য ব্যাটিং করেছে, যার কারণে 54 রানে অল আউট হয়েছে। এখন এই 13 তারিখের ম্যাচের আগে বাংলাদেশ দলের এখন চিন্তার বিষয় যে বাংলাদেশ কিভাবে ব্যাটিং এর উন্নতি করতে পারে। এখনো আরো মাঝখানে 4 দিন সময় বাকি রয়েছে, 9, 10, 11, 12 আগস্ট। এই 4 দিনের মধ্যেই নিজেদের ব্যাটিং এর দুর্বলতা নিয়ে কাজ করতে হবে এবং লিটন দাস প্রথম টেস্টের আগে ফিট হয়ে যাবে বা প্রথম টেস্ট খেলতে পারবে এরকমই এখন পর্যন্ত সম্ভাবনা। অন্যদিকে যে ইনজুরিতে পড়েছে তাইজুল ইসলাম, তাদের বিসিবির ফিজিও টিম বলছে যে আগামী 4-5 দিনের মধ্যে সে সুস্থ হয়ে ফার্স্ট টেস্ট খেলার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। অন্যদিকে নাহিদ রানা, শরীফুল তো ফার্স্ট টেস্ট খেলতে পারবে না। তারা এর মধ্যে নাহিদ রানা তো ছিটকে গেছে, শরীফুল দ্বিতীয় টেস্টে ব্যাক করতে পারে। তো বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো একটা দলের বিপক্ষে 54 রানের অল আউট হয়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন, এবং প্রথম টেস্টের আগে বাংলাদেশের কি কি করা উচিত যে বাংলাদেশ প্রথম টেস্টের আগে যাতে এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।